বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম জেলা হলো ঠাকুরগাঁও। এই জেলায় রয়েছে ৩০০ বছরের পুরাতন প্রাচীন আম গাছ, ভারতের সীমান্ত ঘেঁষা চা বাগান, রাজা টঙ্কনাথের রাজবাড়ি, লোকায়ন, জীবন বৈচিত্র্য, জাদুঘর সহ আরো কয়েকটি দর্শনীয় স্থান। বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলা ভ্রমণের মাধ্যমে আমার বাংলাদেশের সবকটি জেলা অর্থাৎ ৬৪ জেলা ভ্রমণ সম্পূর্ণ হয়। বাংলাদেশের সর্বশেষ এবং ৬৪তম জেলা ভ্রমণের আমার ভ্রমণ সঙ্গী ছিলেন রুদ্র ভাই, যাকে আপনারা ঝিনাইদহ এবং মাগুরা ব্লগে দেখেছেন, এবং আরও ছিলেন রায়হান ভাই, যাকে আপনারা আমার অনেক ভ্রমণ সঙ্গী হতে দেখেছেন। গত ৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে চলে যাই ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে। এরপর সারাদিন ঠাকুরগাঁও জেলা ভ্রমণ করে রাত ৯টা ৫০ মিনিটে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় ফিরি। এই ভিডিওতে আমি আমাদের একদিনে ঠাকুরগাঁও জেলার কোথায় কোথায় ঘুরেছি, কি খেয়েছি এবং কি করেছি সে সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। কারো যদি ঠাকুরগাঁও জেলা ভ্রমণ সম্পর্কে আগ্রহ থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখলে আশা করি ঠাকুরগাঁও জেলা ভ্রমণ সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন। ভিডিওটি তুলনামূলকভাবে অনেক বড় হয়েছে। সকলকে অনুরোধ করব ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে আগত নতুন গেস্টদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার জন্য এক একটি অনুপ্রেরণা। আমার বাংলাদেশ ভ্রমণের সর্বশেষ জেলা ঠাকুরগাঁও ভ্রমণের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত ৮টা ৪৫ মিনিটের পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে আমাদের এই যাত্রা। আমি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ও আমার ট্যুরমেটস রায়হান ভাই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ও রুদ্র ভাই জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির শেষ গন্তব্য পঞ্চগড় রেলওয়ে স্টেশন হলেও ট্রেনটি সান্তাহার, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ আরও অনেক স্টেশনে স্টপেজ দিয়ে থাকে। আলো ঝলমলে রাতের ঢাকাকে পিছনে ফেলে ট্রেনটি ঠিক ৮টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ব্যস্ততম রাজধানী ঢাকাকে পিছনে ফেলে ট্রেনটি আমাদের নিয়ে ছুটতে থাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে গ্রামীণ অরণ্যের ভিতর দিয়ে যমুনা সেতু অতিক্রম করে আমাদের এই যাত্রা। বর্তমানে নতুন যমুনা রেল সেতু চালু হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গ এবং রাজশাহীর রেল যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গিয়েছে। বর্তমান সময়ে রাজধানী ঢাকায় শীতের কোনো নামগন্ধ নেই বললেই চলে, কিন্তু আমাদের ট্রেনটি যখন উত্তরবঙ্গের কাছাকাছি প্রবেশ করেছিল তখনই আমরা শীতের প্রকোপ বুঝতে পেরেছি। ট্রেনের জানলা দিয়ে আমরা দেখতে পাই ঘন কুয়াশা। ঘন কুয়াশার মধ্য দিয়ে আমাদের ট্রেনটি ছুটে যাচ্ছিল গন্তব্যে। এবছরের প্রথম শীতের সকাল এবং এবছরের প্রথম কুয়াশা দেখতে পেরে আমাদের সত্যি আনন্দ লেগেছিল। ঘন কুয়াশা ভেদ করে আমাদের নিয়ে আমাদের ট্রেনটি পৌঁছে যায় ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে, যেখানে আমাদের গন্তব্য ছিল। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় ৯.৫ ঘন্টার জার্নি শেষে আমরা ঠাকুরগাঁও জেলায় পা রাখি। আমরা যখন ঠাকুরগাঁও জেলায় পৌঁছেছিলাম তখন পূব আকাশে সূর্য মামা ঘন কুয়াশা ভেদ করে উকি দিতে থাকে। আর আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করতে চলে যাই ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি খাবার হোটেলে। আর সকালের নাস্তার জন্য রুদ্র ভাই বেছে নেয় খিচুড়ি এবং ডাল, আর আমি এবং রায়হান ভাই বেছে নেই পরোটা এবং ডাল। আর সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করে আমরা চলে যাই রেলগেটে। আর লক্ষ্য করি আকাশে এখনও রয়েছে কুয়াশা। রেলগেট থেকে একটি মাহেন্দ্রতে উঠে পড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় যাওয়ার জন্য। বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং প্রাচীনতম একটি আম গাছ, যেটি আমাদের এবারের ঠাকুরগাঁও জেলা ভ্রমণের প্রথম ভ্রমণ স্পট। বালিয়াডাঙ্গি উপজেলায় যাওয়ার যাত্রাপথে আমরা উপভোগ করি মাহেন্দ্রতে বসে ঘন কুয়াশা। আমার এই ঠাকুরগাঁও জেলা ভ্রমণের মাধ্যমে বাংলাদেশের সবকটি অর্থাৎ ৬৪টি জেলা ভ্রমণ সম্পূর্ণ হয়েছে। আর ঠাকুরগাঁও এসে আমি দেখতে পাই এই বছর ২০২৫ সালের সর্বপ্রথম শীতের সকাল এবং কুয়াশা।
এ যেন আমার জীবনের এক অন্যতম মুহূর্ত। শীতের ঘন কুয়াশা ভেদ করে আমরা পৌঁছে যাই বালিয়াডাঙ্গি স্ট্যান্ডে। বালিয়াডাঙ্গি স্ট্যান্ড থেকে একটি খোলা অটোচালিত ভ্যান নিয়ে আমরা রওনা দেই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও প্রাচীনতম আম গাছ দেখার উদ্দেশ্যে। রাস্তার দুই ধারে দেখা পাই গ্রাম বাংলার সবুজে মোড়ানো অপরূপ প্রকৃতি ও গ্রামীণ জনজীবনের। বালিয়াডাঙ্গি স্ট্যান্ড থেকে প্রায় 30 মিনিটের একটি অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আম গাছে। আর বর্তমানে এই আম গাছটি দেখতে হলে জনপ্রতি 20 টাকা টিকিট ক্রয় করে তারপর দেখতে হয়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও প্রাচীনতম এই আম গাছটি সূর্যপুরী বড় আম গাছ নামে পরিচিত। বালিয়াডাঙ্গি স্ট্যান্ড থেকে আপনারা বড় আম গাছের কথা বললে অটো বা ভ্যানে করে সহজেই পৌঁছে যাবেন ঐতিহ্যবাহী এই আম গাছের প্রাঙ্গণে। গাছটির পাশে 250 বছরেরও বেশি পুরাতন এই সূর্যপুরী আম গাছের একটি সংক্ষিপ্ত ইতিহাস বাধাই করে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা আছে। গাছটির উচ্চতা প্রায় 80 থেকে 90 ফুট এবং পরিধি প্রায় 30 ফুটের মতো। গাছটির 3 দিকে প্রায় 19টি মোটা ডালপালা রয়েছে। দূর থেকে দেখে এখানে মনে হবে অনেকগুলো আম গাছ রয়েছে, কিন্তু আসলে আম গাছ এই একটাই। গাছটির বর্তমান মালিক নূর ইসলাম এবং সাইদুল ইসলাম। ওনাদের বাবার দাদা এই গাছটি রোপণ করেছিলেন। প্রতি বছর আমের মৌসুমে এই ঐতিহ্যবাহী আম গাছটিতে প্রচুর পরিমাণের আমের ফলন হয়। আমগুলোর ওজন থাকে প্রায় 200 থেকে 250 গ্রাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আমি রাইয়ান হায়দার। আমাকে হয়তো আপনারা অনিক ভাইয়ের চ্যানেলে রেগুলারই দেখেন। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, অনিক ভাই কিন্তু একটা বাংলাদেশের পতাকা নিয়ে আছে। এটার অনেক বড় একটা কারণ আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আরেকটা মজার জিনিস শেয়ার করি। আমরা এখন আসি হচ্ছে সূর্যপুরী আমের গাছের এখানে। এই গাছটার বয়স হচ্ছে 230 বছরের বেশি। এটা একটা আনুমানিক বয়স, তবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সম্পূর্ণ একটা বড় এরিয়া জুড়ে এই গাছটা আছে, পুরো একটা এরিয়া। ঠিক আছে, এইটা আমরা হয়তো সামনের ব্লগিংয়ে আরও এটা দেখাবো। যাই হোক, আমরা আপাতত অনিক ভাইয়ের বিষয়টাতে চলে আসি। তো উনি একটু আপনাদের সাথে শেয়ার করবেন। তার আগে আমি একটু হালকা করে বলে দিই যে হচ্ছে উনি সম্পূর্ণ বাংলাদেশ ঘুরেছেন, মানে 64 জেলার মধ্যে সম্পূর্ণ 64 জেলায় আজকের এই ট্যুরের মাধ্যমে কমপ্লিট করেছেন উনি। তো ওনার জন্য অবশ্যই কংগ্রাচুলেশন জানাবেন সবাই কমেন্ট সেকশনে, আর অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে অনিক ভাই আপনাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার যে 64 জেলা ভ্রমণ যাত্রা এটা শুরু হয়েছিল 2022 সালে দিনাজপুর ভ্রমণের মাধ্যমে আর কি। তো আসলে মানে 64 জেলা ভ্রমণটা শুরু হয়েছিল উত্তরবঙ্গ দিয়ে, শেষও হয়েছে আর কি উত্তরবঙ্গ দিয়ে আর কি। মাঝখানে মানে আসলে দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের 64টা জেলা, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষদের সাথে মিশার একটা সৌভাগ্য হয়েছে। আসলে ছোটকাল থেকে আর কি আমি অনেক জায়গায় বলছিলাম যে ছোটকাল থেকে আর কি আমার ভ্রমণের প্রতি খুবই হচ্ছে আগ্রহ ছিল আর কি। তো দিন যত মানে যাচ্ছে তত আসলে সেই আগ্রহটা মানে শখও ছাড়াই গেছে আর কি। এখন হচ্ছে আমার মানে আর কি পেশার দিকে চলে যাচ্ছে আর কি ভ্রমণটা। তো মানে আসলে কি বলবো ভাই, এটার আসলে মানে বলার কোনো মানে আসলে ভাষা পাচ্ছি না আর কি। মানে এই 64 জেলা ভ্রমণের মাধ্যমে আসলে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আর বিশেষ করে রায়হান ভাই অ্যান্ড রুদ্র ভাইকে মানে অসংখ্য ধন্যবাদ আমার এই মানে 64 নাম্বার জেলার মানে আসলে ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য। তো রুদ্র ভাই কিছু বলেন ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে জেলাটাতে আসছি সেটা হচ্ছে অনিকের জন্য আমরা সবাই উৎসর্গ করলাম, রায়হান ভাই এবং আমি। অনিকের 64তম জেলা ভ্রমণ উপলক্ষে আমরা তার সঙ্গে হতে পেরে আমরাও খুবই গর্বিত এবং আনন্দিত। আজকে আমরা যেখানে এসেছি এটা আপনাদেরকে আরো পরবর্তী ব্লগে আমরা জানাবো যে ব্যাপারটা আসলে কোথায় আসছি, কি কি দেখবো আমরা, এগুলা বিস্তারিত আপনারা পরবর্তী ব্লগে জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখায় রাখি, একটু অনিক ভাই একটু উল্টা দিকে করেন। ওনার যে টি শার্টটা আছে এখানে দেখেন, এখানে লেখা আছে আমি ঘুরি সারা বাংলাদেশ। মানে উনি এতটাই ডেডিকেটেড ভ্রমণের প্রতি যে হচ্ছে ওনার টি শার্ট এটা সবসময় উনি যখনই বাইরে বের হন ঘুরতে, ওনার সাথে আমি অনেকগুলো ট্যুরে গেছি, এটা সবসময় থাকে। এটা হচ্ছে আমার খুবই ফেভারিট টি শার্ট। এটা আছে আরেকটা হচ্ছে 64 জেলা লেখা আছে 64 ডিস্ট্রিক্ট। তো মানে এই দুইটা টি শার্ট হচ্ছে আমার খুবই ফেভারিট মানে আর কি টি শার্ট। আমি হচ্ছে
হচ্ছে মানে দুইটা পুরো আলাদা একটা মানে ওয়ার্ডরোবে মানে আলাদা হচ্ছে পার্টে আমি ওটা মানে ওই দুইটা টি শার্ট হচ্ছে আমি ইয়া করে দেই আর কি, ইয়া রেখে দেই। তো মানে ওইটা হচ্ছে অনেক মানে সুন্দর টি শার্ট। আপনারা বুঝতে পাচ্ছেন যে উনি কতটা ডেডিকেটেড। যাই হোক, আমরা এখন জায়গাটার একটা সম্পূর্ণ ট্যুর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে এই ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছটি রক্ষণাবেক্ষণ করার জন্য 15 জন লোক নিয়মিত কাজ করেন। প্রায় 2.5 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত ঐতিহ্যবাহী এই আম গাছটি দেখতে প্রতিদিন নানা প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা ভিড় করেন। আপনারা কেউ যদি বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলা ভ্রমণে আসেন তাহলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আম গাছ, যেটি বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত, এখানে অবশ্যই ঘুরে যাবেন। ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছটি দেখে আমরা অটোচালিত ভ্যানে করে চলে যাই এই ঐতিহ্যবাহী আম গাছ থেকে 3 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত চা বাগানে, যেটি একদম ভারতের সীমান্তবর্তী স্থানে অবস্থিত। পথের দুই ধারে আমরা দেখতে পাই সবুজে মোড়ানো গ্রাম বাংলার প্রকৃতি। মাইলের পর মাইল সবুজ এবং হলুদে মোড়ানো সারি সারি ধান ক্ষেত এবং চোখ জুড়ানো উত্তরাঞ্চলের গ্রামীণ মানুষের সরল জীবনযাপন দেখতে দেখতে আমরা পৌঁছে যাই চা বাগানে। উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় রয়েছে বেশ কয়েকটি চা বাগান। বর্তমানে ঠাকুরগাঁও জেলাতেও চায়ের চাষ হচ্ছে। ধান এবং বিভিন্ন ফসলের পাশাপাশি চায়ের মাধ্যমেও এই অঞ্চলের মানুষের অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটছে। চা বাগানের নিচে বয়ে গেছে ছোট্ট একটি নদী। নদীটির নাম নাগর নদী এবং এই নদীর ওপারেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন নদীর ওপারে রয়েছে কাঁটাতারের বেড়া। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওই কাঁটাতারের বেড়া থেকেই ভারতের সীমানা শুরু। নদীর পার ঘেঁষে রয়েছে মোটামুটি বড় একটি মাঠ। এই মাঠে স্থানীয় মানুষরা গরু চড়াতে আসেন। আপাকে নিয়ে আসতে গেছিলাম, আহারে এলো না, মনে আসে নাই। আহারে, তো রুদ্র ভাইয়ের মনে খুবই দুঃখ আর কি। এতক্ষণ আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম আর কি, যে নদীর ওই পার কিন্তু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মানে আছে আর কি, ইয়ার কাছে আর কি, যে কি জানি নাম, নরেন্দ্র মোদী না, ওইটার প্রধানমন্ত্রী হয়তো, যাই হোক, নরেন্দ্র মোদীর কাছে আছে এখনো। আসলে মানে রুদ্র ভাই গেছিল আনতে, আমিও গেছিলাম আনতে, আমরা সবাই গেছিলাম আনতে, কিন্তু আসলে আসে নাই। আর যেমনটা বললাম যে জায়গাটা কিন্তু ভাই অসম্ভব সুন্দর আর কি, মানে পুরোপুরি চা বাগান এবং খোলা মাঠ, পুরোপুরি মানে আসলে গ্রামীণ পরিবেশ। পাশে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে নাগর নদী। নাগর নদী, হ্যাঁ, স্থল হচ্ছে ইন্ডিয়া, যেটা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এই নদীর তীর ধরে, এবং কি নদীতে একটু ওই যে দেখাও কিভাবে আমাদের কৃষকরা, হ্যাঁ এটাই তো আসলে এতক্ষণ মানে আর কি দেখানোর চেষ্টা করেছিলাম আর কি আপনাদেরকে, আমরা নিজেরাও দেখতেছিলি আর কি। তো মানে যা বলবো যে আসলে মানে জায়গাটা অসম্ভব সুন্দর। তো আপনারা যদি কেউ আসলে ঠাকুরগাঁও জেলা আসেন আর কি, তাহলে অবশ্যই আসলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন আর কি। কি বলেন রুদ্র ভাই? অবশ্যই, এটা খুবই একটা সুন্দর এবং মনোরম পরিবেশ। হ্যাঁ, বেশি করে চা বাগানের একটা ফিল পাবেন এবং কি গ্রামীণ একটা পরিবেশের ফিল পাবেন, এবং পার্শ্ববর্তী এই যে আপা যেখানে, হ্যাঁ আপার যেখানে আছে আমাদের দাদাদের দেশের মানে একটা ভিউ মানে আর কি পাবেন আর কি। যদিও এখান থেকে দাদাদের দেশ কিছুটা দূরে, বাট হচ্ছে ভালো ভিউ পাওয়া যায়। খুব বেশি দূরে না, বাট হচ্ছে কত গজ, 100-150 গজ দূরে, হ্যাঁ 150 গজ দূরে আর কি, এটাই আর কি। তো এটাই এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ভ্রমণ স্পটে আর কি। তো সাথেই থাকুন। এই চা বাগান দেখে মনে হতে পারে আমি হয়তো শ্রীমঙ্গল বা সিলেটের কোনো জায়গায় এসেছি, কিন্তু না, এটি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলার চা বাগান। আপনারা যদি কেউ ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সূর্যপুরী আম গাছটি ভ্রমণে আসেন, তাহলে সেই আম গাছ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগানটি অবশ্যই ঘুরে যাবেন। চা বাগান, নাগর নদী ও ইন্ডিয়ার সীমান্তবর্তী একটি দৃশ্য দেখে আমরা চলে যাই বালিয়াডাঙ্গি স্ট্যান্ডে, যে স্ট্যান্ড থেকে আমরা এখানে এসেছিলাম।
বালিয়াডাঙ্গি স্ট্যান্ড থেকে আমরা একটি অটোতে করে রওনা দিই ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানে রয়েছে রাজা টঙ্কনাথের রাজবাড়ি। বালিয়াডাঙ্গি স্ট্যান্ড থেকে প্রায় ৪৫ মিনিটের একটি অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই রানীশংকৈল উপজেলা অবস্থিত টঙ্কনাথের রাজবাড়ি। রাজা টঙ্কনাথের পূর্বপুরুষের কেউই জমিদার ছিলেন না। এখানে সে সময় গোয়ালা বংশীয় এক নিঃসন্তান জমিদার বসবাস করতেন। উক্ত জমিদারদের মন্দিরের সেবায়েতের কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারতের কাশী অঞ্চলে সফরে যাওয়ার সময় দলিলে লিখে যান যদি তিনি না ফিরে আসেন তাহলে বুদ্ধিনাথ এই জমিদারির মালিক হবেন। পরবর্তীতে গোয়ালা জমিদার না ফিরে আসায় দলিলে লিখা অনুযায়ী বুদ্ধিনাথ এই জমিদারির মালিক হন। তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথের দু এক পুরুষের আগের ঘটনাও হতে পারে। জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জনের জন্য মালদুয়ার স্টেট গঠন করেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার জন্য জমিদার টঙ্কনাথকে তৎকালীন ব্রিটিশ সরকার ১৯২৫ সালে চৌধুরী উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে দিনাজপুরের রাজা গিরিজনাথ রায়ের বশ্যতা স্বীকার করে রাজা উপাধি পান। রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নাম অনুসারে পরবর্তীতে মালদুয়ার স্টেটের নাম পরিবর্তন করে রানীশংকৈল রাখা হয়, যেটি বর্তমানে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা। আমি জাস্ট অনেক ভাইয়ের বিহাফে কিছু মজার ইনফরমেশন দেখাই। মানে উনি হচ্ছেন আমাদের এই যে এটা ৩ নম্বর স্পট আর কি। আমরা একটা জমিদারের রাজবাড়ি মানে রাজার রাজবাড়ি আর কি দেখার জন্য আসছিলাম। আসার পরে রাজবাড়ি দেখতে গিয়ে উনি যে কি পরিমাণে হতাশ হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো, সেটা আমি আপনাদেরকে দেখাই আর তারপরে রাজবাড়ির বিষয়ে কিছু কথাবার্তা বলি, ঠিক আছে? এইখানে দেখেন একটু, আমি দেখাই চুপচাপ। এখানে এই যে অনেক ভাইয়ের অবস্থা, উনি একদম এখানে আসার পর থেকে খালি জাস্ট একটা রাউন্ড দিয়েছেন, দেওয়ার পরে এই অবস্থা। তো এইটা মূলত আমাদের ৩ নম্বর স্পট ছিল। ৩ নম্বর স্পটে আমরা যখন আসার পরে দেখি যে এইসব ভাঙা ইট। আমরা আসছিলাম রাজার রাজবাড়ি দেখার জন্য। এখানে রীতিমতো বলতে গেলে তেমন কোনো স্ট্রাকচারই আমরা খুঁজে পাচ্ছি না যেটার মাধ্যমে এটা রাজবাড়ির কিছুটা কাছাকাছি বোঝা যায়। শুধুমাত্র একটা জিনিসই এখানে দেখা যাচ্ছে, সেটা এই জায়গাতে এই যে শিকড়গুলা যেগুলো আছে, আমি একটু জুম করে দেখানোর ট্রাই করি। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই শিকড়গুলা জায়গায় জায়গায় এই ধরনের শিকড় আছে যেগুলো প্রমাণ করতেছে যে এইটার আসলে বয়স ওই ধরনের হইতে পারে। এই দেখেন এখানে কি সুন্দরভাবে স্ট্রাকচার করা। তো এই শিকড়গুলাই মূলত একটা বয়সের প্রমাণ দিচ্ছে, এটা ছাড়া তেমন কোনো প্রমাণ দেওয়ার অপশনই নেই, ঠিক আছে? এখন জাস্ট আমি একটু আপনাদেরকে এটার ইতিহাসের ব্যাপারে বলি। তো এই জমিদার বাড়িটা যিনি জমিদার বাড়ি না, এটা ঠিক রাজার রাজবাড়ি। তো রাজবাড়ির যিনি রাজা ছিলেন উনি ১৯০০ সালের দিকে এইটা করার সিদ্ধান্ত নেন এবং করা শুরু করেন। তো সেই সময় থেকে এইটা মোটামুটি ভালোই ছিল। এরপরে পরবর্তীতে তার স্ত্রীর নামে এই এলাকার নামকরণ করা হয়। তো এইগুলো বেসিক কিছু ডিটেইলস। আর অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা একদমই বলতে গেলে ভেঙে চুরে যাওয়ার মতোই অবস্থা। তবে ভিতরে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমি জাস্ট একটু কাছে যাচ্ছি, কাছে গিয়ে একটু স্যাম্পল আপনাদেরকে শো করি। এই দেখেন ভিতরের স্ট্রাকচার, এইটা জাস্ট এন্ট্রি পয়েন্টের ওই জায়গাতে। কিন্তু আরও যদি ভিতরে যাই এটা কিন্তু আরও বেশি ভুতুরে হয়ে যায়। তো যাই হোক, এই যে অনেক ভাই চলে আসছেন, এখন সম্ভবত আপনার সাথে কিছু কথা বলবেন। উনি এখনো হতাশ মনে হচ্ছে। ভাই কি বলবো, আসলে আমার আর কি যেমনটা বলতেছিলাম যে এটা নিয়ে বাংলাদেশের সব কয়টি অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ৬৪ জেলা ভ্রমণের সুবাদে বাংলাদেশের অনেক রাজবাড়ি বা জমিদার বাড়ি আমার নিজ চোখে দেখার একটা সৌভাগ্য হয়েছে আর কি। অনেক ভিডিওতে বলেছে, আজকেও বরাবরের মতো একটা কথাই বলতে হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজবাড়ি জমিদার বাড়ি পুরোপুরি ধ্বংসের মুখে ভাই। যা আসলে আর কি বলবো, আমাদের জন্য খুবই দুঃখজনক। যেগুলো আসলে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা আসলে শিক্ষণীয় আর কি জিনিস হয়ে এটা আর কিন্তু আর কি প্রতিনিধিত্ব করতে পারতো এই বাড়িগুলা। কিন্তু আনফরচুনেটলি প্রশাসন, আমি এক কথা বলবো যে প্রশাসনের সদিচ্ছার অভাবে এবং কি আর কি ভালো রক্ষণাবেক্ষণের অভাবে আজকে এই জমিদার বাড়ি বা এই রাজবাড়িগুলো
যেগুলো যেগুলো আসলে ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে আমরা সংরক্ষণ করতে মানে পারতেছি না। এটা আমাদের জন্য মানে আসলে আমাদের জাতির জন্য আসলে আমাদের মানে আর কি খুবই মানে আর কি লজ্জারজনক এবং হতাশারজনক। তো এটা দেখে আসলে মানে আমি হতাশ হয়েছি ঠিকই, কিন্তু অবাক হই নাই, যেটা সত্যি কথা। হতাশ আমি এখনো হতাশ যে এরকম একটা মানে আসলে জমিদার বাড়িটা আমি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি, নিজ চোখেও দেখতেছি যে জমিদার বাড়ি তৎকালীন সময় কতই না সুন্দর ছিল। এটা যদি আসলে মানে তৎকালীন সময়ের বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ যদি রক্ষণাবেক্ষণ করতো, তাহলে কিন্তু জমিদার বাড়িটা অনেক মানে সুন্দর হইতো এবং এটা অন্যতম একটা দর্শনীয় স্থান হিসাবে কিন্তু ঠাকুরগাঁও জেলার মধ্যে অলরেডি আছে, কিন্তু সেটা একটু ভালো মতো প্রমোটে হইতো আর কি। কিন্তু কি বলবো আসলে মানে এটা আমাদের জন্য মানে দুর্ভাগ্যজনক যে হচ্ছে মানে আমাদের প্রশাসন মানে আর কি এই কাজটা করতে পারেনি। তো আমি হতাশ কিন্তু অবাক না ভাই, কারণ এগুলা মানে যেমনটা বলতেছিলাম ভাই, বাংলাদেশের 64 জেলা ভ্রমণের সুবাদে ভাই অনেক জমিদারদার বাড়ি হচ্ছে মানে আর কি দেখছি ভাই। তো এটাই ভাই আসলে মানে আর কোনো কিছু বলার নাই ভাই। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা নিয়ে যাই, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, ট্রাভেল পার্টনার রুদ্র ভাই। তো আপনার এটা জায়গাটা কেমন লাগলো, একটু হালকা রিভিউ দেন। জায়গাটা মোটামুটি এলাকা হিসাবে অনেক ভালো, কিন্তু আমরা যে আশা নিয়ে যে রাজবাড়িটা দেখতে আসছিলাম, দেখতে এসে খুবই হতাশ এবং খুবই মর্মাহত। কারণ প্রাচীন আমলের যে ঐতিহ্য এবং ইতিহাস, যেগুলো হচ্ছে আমরা স্থাপত্য কর্মের যে নিদর্শনগুলো আমরা আসলে বই পুস্তকে পড়েছি, সেগুলো দেখার জন্যই আমরা এখানে আসছিলাম। এসে দেখি আসলে স্থাপত্য শৈলী অনেক সুন্দর ছিল, বাট এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এখন আর এগুলো আমাদেরকে সেইভাবে আকৃষ্ট করে না। আমরা যেভাবে জানতে পারছিলাম যে মুঘল সাম্রাজ্যে বা হচ্ছে আরও যে অন্যান্য স্থাপত্যশৈলী বা ব্রিটিশ স্থাপত্যশৈলীগুলো যে কী সুন্দর হতে পারে, সেটা দেখার জন্য আসছিলাম। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো যে এখন জরাজীর্ণ, এটা দেখে খুবই হতাশ হয়েছি। আরও অনেক জেলায় গিয়েছি, আরও অনেক জেলায় দেখেছি, সবগুলো একই রকম। কারণ আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেটা আছে, সেটা শুধু নামের ক্ষেত্রে আছে, কাজের ক্ষেত্রে নাই। তারা হচ্ছে শুধু টাকা নিবে আর হচ্ছে এসির হাওয়া খাবে, এগুলা দেখভাল করার মতো তাদের কোনো সময় নেই। আশা করি চাকরি থাকবে না ভাই, চাকরি থাকবে না, এই যে সত্য কথাটা বললা দিচ্ছেন। আশা করি যেগুলা এখনো আছে এগুলো দেখভাল এবং কি এগুলো পুনরায় নির্মাণ করার চেষ্টা করুক, পুনরায় ঠিক করার চেষ্টা করুক। তাহলে হয়তোবা আমাদের মতো যারা ভ্রমণ পিপাসু আছে তারা এগুলো দেখার জন্য আগ্রহী হবে এবং বিদেশি পর্যটকরাও বাংলাদেশের প্রতি একটা ভালো মনোভাব এবং আগ্রহশালী হবে। যেমন আমরা যদি তাকাই লালবাগ কেল্লা বা পানামনগর সিটির দিকে তাকাই, ওইটা দেখার জন্য অনেক দেশ থেকে বাংলাদেশে অনেক পর্যটক সেখানে যায়। আমরা যেহেতু 64 জেলা ভ্রমণের উদ্দেশ্যে আসছি, যেমন অনেকের শেষ, আমার মাত্র শুরু 30+, ভাইয়েরও হয়তো বা শেষ, আমাদের ক্যামেরার সামনে যিনি আছেন ওনারও হয়তো বা শেষের দিকে, রায়হান ভাইয়েরও। কিন্তু বাকি যে জেলাগুলোতে যাব, আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়গুলোর প্রতি সুনজর দিবেন এবং আপনাদের যাতে আপনারাও যদি পরবর্তীতে ভ্রমণের জন্য আসেন, যাতে আপনাদেরও ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। রাজা টঙ্কনাথের রাজবাড়ির এই বেহাল দশা দেখে আমরা দুঃখ ভরাক্লান্ত হৃদয় নিয়ে একটি অটোচালিত ভ্যান নিয়ে চলে যাই রানীশংকৈল উপজেলার শিবদিঘি বাজারে এবং শিবদিঘি বাজারের জনপ্রিয় বিহারি হোটেলে প্রবেশ করি আমরা আমাদের দুপুরের খাবারের পর্বটি সম্পূর্ণ করতে। ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় অবস্থিত শিবদিঘি বাজারের এই বিহারি হোটেলের গরুর মাংসটি অত্যন্ত জনপ্রিয়। বিহারি হোটেলের ভিতর প্রবেশ করে আসন গ্রহণ করার পর আমাদের সামনে পরিবেশন করা হয় এখানকার জনপ্রিয় গরুর মাংস। আর আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসের কোয়ান্টিটির পরিমাণও কিন্তু অনেক, আর গরুর মাংসটি স্বাদে এবং মানে ছিল অত্যন্ত রকমের মজার। গরম গরম সাদা ভাত দিয়ে আমাদের এখানকার জনপ্রিয় গরুর মাংসটি খেতে বেশ ভালোই লেগেছিল। বিহারি হোটেলের 9 পিস গরুর মাংসের বর্তমান মূল্য 140 টাকা, যেটি আমাদের কাছে অত্যন্ত কম বলে মনে হয়েছে। ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় অবস্থিত শিবদিঘি বাজারের জনপ্রিয় বিহারি হোটেলের মজাদার গরুর মাংস ও সাদা ভাত দিয়ে দুপুরের খাবারের পর্ব সেরে আমরা একটি মাহেন্দ্রতে করে রওনা দিই ঠাকুরগাঁও সদরের উদ্দেশ্যে। শিবদিঘি বাজার থেকে মাহেন্দ্রতে করে ঠাকুরগাঁও সদরে যেতে আমাদের সময় লেগেছে প্রায়
45 মিনিটের একটু বেশি। ঠাকুরগাঁও সদরের অপরাজয় 71-এর সামনে আমরা নেমে পড়ি। এরপর টাঙ্গন নদীর উপর অবস্থিত একটি ব্রিজ দিয়ে আমরা চলে যাই ডায়াবেটিস মোড়ে। এরপর ডায়াবেটিস মোড় থেকে একটি অটো নিয়ে আমরা চলে যাই আমাদের ঠাকুরগাঁও ভ্রমণের পরবর্তী ভ্রমণ স্পট লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে। বর্তমানে গুগল ম্যাপে লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের লোকেশন দেখাচ্ছিল টাঙ্গন নদীর ঠিক পাশে, অর্থাৎ শিল্পকলা একাডেমির পাশে, কিন্তু বর্তমানে সেখানে কোনো লোকায়ন জাদুঘর নেই। লোকায়ন জাদুঘরটি আরও প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এতে আমরা খানিকটা বিড়ম্বনায় পড়ি, কিন্তু বিড়ম্বনাকে পিছনে ফেলে আমরা অটোতে করে ছুটতে থাকি আমাদের গন্তব্যে। প্রায় 20 মিনিটের একটি অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই সেই লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে। রাহান ভাই, অবশেষে আমরা যে সেই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে চলে আসলাম ভাই, এটাতে আসার অনুভূতিটা কি আপনি একটু বলেন ভাই, এক্সপ্লেন করেন। অনুভূতি বলতে গেলে আমার একটু বাইরে আসতে হবে আগে। হ্যাঁ ভাই, আসেন ভাই, রিল্যাক্স করেন, বলেন। তো আমার অনুভূতি বলতে গেলে এই যে পাশে থাকা এই প্রাণীটার অনুভূতির মতো, মানে ও যেরকম কোনো কিছু চিন্তা ছাড়াই ঘাস খাচ্ছে, এরকম অবস্থা। সেম ভাই, সেম। মানে কই থেকে কই ঘুরায় নিয়ে আসছে ভাই, ক্লুলেস। আমাদের সাথে যেভাবে বেইমানি করছে, গুগল ম্যাপ যেই বেইমানিটা করছে ভাই, মানে রাহান ভাইয়ের এক্সও রাহান ভাইয়ের সাথে এরকম বেইমানি করে নাই, কি আর বলবো ভাই। আজ যদি এক্স থাকতো। গেট থেকে টিকিট কেটে আমরা লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের ভিতর প্রবেশ করি। টিকিটের বর্তমান মূল্য 20 টাকা করে। সবুজ গাছপালা ও গ্রামীণ কিছু সংস্কৃতি দিয়ে ঘেরা এই লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর। ভিতরে প্রবেশের পর একটি কৃত্রিম লেক দেখতে পাই। এই লেকে কিছু শাপলা ফুলও রয়েছে এবং লেকটির উপর সৌন্দর্য বর্ধনের জন্য বানানো হয়েছে বাঁশ এবং বেত দিয়ে একটি ব্রিজ। ব্রিজ দিয়ে একটু সামনে আগানোর পর আমাদের চোখে পড়ে পুরাতন একটি মেশিন, যেটির উপরে লেখা মুদ্রায়ন পত্র। একটু সামনে আগানোর পর আমাদের চোখে পড়ে একটি দোলনা, আর দোলনা দেখে রায়হান ভাই এবং রুদ্র ভাই লোভ সামলাতে পারেনি। দোলনায় উঠে পড়ে ওনারা দোল খাওয়ার জন্য। রায়হান ভাই এবং রুদ্র ভাইয়ের দোলনায় দোল খাওয়ার পর্ব সেরে আমরা একটু সামনে আগানোর পর দেখতে পাই সুর ও সঙ্গীত গ্যালারি। এই গ্যালারিতে সংরক্ষিত আছে বাংলাদেশের লোকাল সঙ্গীতে যাদের অবদান, ওনাদের সংক্ষিপ্ত ইতিহাস এবং লোকাল সঙ্গীতের কিছু সরঞ্জাম। এরপর বাহিরের দিকে লক্ষ্য করে দেখতে পাই একটি পালকি সংরক্ষিত আছে, যে পালকি এখন বলতে গেলে বিলুপ্তই বলা যায়। পাশেই তৃণমূল লোকজ গ্যালারি নামে আরো একটি গ্যালারি রয়েছে, সেখানেও গ্রাম বাংলার বিভিন্ন জিনিস সংরক্ষিত আছে। একটু সামনে আগানোর পর আমাদের চোখে পড়ে বিজ্ঞান গ্যালারি। এই গ্যালারিতে বিজ্ঞানের নানান বিষয় সংরক্ষিত আছে। বিজ্ঞান গ্যালারির বাহিরের এই জায়গাটি, অর্থাৎ যেখানে লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর লেখা, এই জায়গাটিকে আমাদের কাছে মঞ্চ বলে মনে হয়েছে। অর্থাৎ এখানে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে এই জায়গাটিতে হয় বলে ধারণা করছি। একটু সামনে আগানোর পর আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধ গ্যালারি, আর মুক্তিযুদ্ধ গ্যালারির পাশে বাংলাদেশের একটি মানচিত্র সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধ গ্যালারিতে 1971 সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস এবং কিছু আলামত সংরক্ষিত আছে খুব যত্ন সহকারে। মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শন করে একটু সামনে আগানোর পর আমাদের চোখে পড়ে মাটির ঘরের একটি রেপ্লিকা। বর্তমান সময়ে বাংলাদেশের গ্রামগুলো থেকে মাটির ঘর প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাটির ঘরের এই রেপ্লিকাতে সংরক্ষিত আছে গ্রাম বাংলার বিভিন্ন সরঞ্জাম। মাটির ঘরের রেপ্লিকা পরিদর্শন করে একটু সামনে আগানোর পর আমাদের চোখে পড়ে একটি আকর্ষণীয় গ্যালারি। এই গ্যালারিতে সংরক্ষিত আছে ট্যাপা পুতুল ও বিভিন্ন ধরনের ঘুড়ি ও বিভিন্ন ধরনের পুতুল। আমি যতটুকু জানি ট্যাপা পুতুল বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জনপ্রিয় একটি আইটেম। পুতুল গ্যালারির পাশে রয়েছে নদী গ্যালারি। এই নদী গ্যালারিতে বাংলাদেশের বিভিন্ন নদীর পানি সংরক্ষিত আছে। এছাড়াও মাছ ধরার বিভিন্ন আইটেম ও বিভিন্ন মাছের বিবরণও এখানে লিখিত আকারে সংরক্ষিত আছে। আর যেমনটা বলছিলাম, মাছ ধরার বিভিন্ন আইটেমের পাশাপাশি এখানে বাংলাদেশের বিভিন্ন নদীর পানি বোতলে সংরক্ষিত আছে। আমি যত দূর দেখেছি তাতে মনে হলো বাংলাদেশের প্রায় সকল নদীর পানি এই লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর নদী গ্যালারি ভ্রমণের মাধ্যমে আমাদের লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর সম্পূর্ণ ঘুরে দেখা শেষ হয়েছে। বর্তমানে লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের অনেক জায়গায় নির্মাণ কাজ চলছে।
সম্ভবত ভবিষ্যতে আরো কয়েকটা গ্যালারি এবং আরো কিছু সংযুক্ত হতে পারে। ভিউয়ার্স, আমরা এখন আর কি ঠাকুরগাঁও জেলার লোকশিল্প জাদুঘর যেটা আছে আর কি সেটা ঘুরে মানে আর কি বের হচ্ছে আর কি। তো এখানে আসলে বাংলাদেশের মানে আর কি লোকশিল্পের অনেক কিছুই আছে আর কি। কিছু ভাই কিন্তু সিঙ্গেল আইছেন না ভাই, এইখানে ডাবল ছাড়া আসা মানে না আপনি ভাই ওই দিকটায় নজর দিচ্ছেন ভাই, কিন্তু এখানে যে শিক্ষণীয় কিছু জিনিসগুলো যে আছে যেমন বাংলাদেশের ঐতিহ্য, নদী নালা, আমরা এগুলো শিখতে চাই না, আমরা এগুলো কোনোভাবেই শিখতে চাই না। আস্তাগফিরুল্লাহ। ওই যে কি জানি দেখছে রুদ্র ভাই, চলেন আপনাদেরকেও দেখাই। রুদ্রভাই যেটি দেখেছিল সেটি হলো এই সবেদা গাছ, কিন্তু দুর্ভাগ্যবশত এই সবেদা ফলগুলো অনেক ছোট, তাই এখানের কোনো ফলই রুদ্রভাই টেস্ট করতে পারেননি। বেশ কিছু ভালো সময় লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে কাটিয়ে আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বেরিয়ে পড়ি। আমরা আসলে যে লোকশিল্প যে জাদুঘরটা আছে এখান থেকে বের হয়েছে আর কি, কিন্তু মানে আর কি আমরা যেখান থেকে এখানে এসেছিলাম আর কি ডায়াবেটিস মোড় বলে আর কি, তো ওই ডায়াবেটিস মোড় থেকে লোকায়ন জাদুঘর হচ্ছে প্রায় 4 কিলোমিটার। তো এই 4 কিলোমিটার এলাকাটা হচ্ছে এরকম যে হচ্ছে কোনো মানে যানবাহন অত সহজে পাওয়া যায় না, যারা রিজার্ভ নিয়ে আসে তারাই একমাত্র সহজে মুভ করতে পারে, আর এমনিতে লোকাল যানবাহন এখন পর্যন্ত আসলে খুব কম। তো এই ভিডিওটা দেখে কেউ যদি মানে আর কি লোকশিল্প জাদুঘরে আসেন, আমি সাজেস্ট করব যে রিজার্ভ নিয়ে আসার জন্য, আর না হলে এই যে আমাদের মতো গাড়ি পাবেন না। এখন যদি আমরা গাড়ি না পাই তাহলে হচ্ছে 4 কিলোমিটার রাস্তা হচ্ছে হেঁটে যেতে হবে, ঠিক আছে। যদি সৌভাগ্যবশত যদি গাড়ি পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওই যে একটা গাড়ি আসছে ওইটাতে যদি আসলে পেয়ে যাই তাহলে পাইলাম, আর না হলে হচ্ছে ওটা আমাদেরকে পাত্তা দিল না, ওটা হচ্ছে আমাদেরকে পাত্তাই দিল না, চলে গেল, এই যে দেখেন চলে গেল খালি গাড়ি। হ্যাঁ, তো এটাই আর কি, কেউ যদি লোকশিল্প জাদুঘরে আসেন ঠাকুরগাঁও অবশ্যই হচ্ছে রিজার্ভ নিয়ে আসবেন, না হলে আমাদের মতো বিড়ম্বনায় পড়তে পারেন, আল্লাহ জানে কি হয়। প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা হাঁটার পর আমরা সৌভাগ্যবশত একটি অটো পেয়ে যাই এবং অটোতে করে চলে যাই ঠাকুরগাঁও চৌরাস্তায়। ঠাকুরগাঁও চৌরাস্তার পাশে ঠাকুরগাঁও জজ কোর্ট অবস্থিত, আর জজ কোর্ট প্রাঙ্গণে সন্ধ্যার পরপরই বিভিন্ন খাবারের আইটেম পাওয়া যায়, কিন্তু আমরা ফুচকা খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু জজ কোর্ট এলাকায় কোনো ফুচকার দোকান আমরা দেখতে পাইনি, তাই আমরা গুগল ম্যাপের সাহায্যে পায়ে হেঁটে চলে যাই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। সেখানে অবস্থিত ছবি চটপটি ঘর, যেটি আমরা গুগল ম্যাপে খুঁজে পেয়েছি। ছবি চটপটি ঘরটি অনেকটা 90 দশকের আদলে সাজানো হয়েছে। এর ভিতরে ঢুকে আমাদের মনে হয়েছে আমরা যেন পুরান ঢাকার কোনো রেস্টুরেন্টে প্রবেশ করেছি। ছবি চটপটি ঘরের এই দোকানটিতে নানান রকমের চটপটি এবং ফুচকা পাওয়া যায়। সাধারণ ফুচকা, সাধারণ চটপটি থেকে অনেক আইটেমের ফুচকা এবং চটপটি এখানে রয়েছে। ভিতরে ঢুকে আসন গ্রহণ করার পর আমরা এখানকার সাধারণ চটপটিটি অর্ডার করি, আর এখানকার সাধারণ চটপটির কোয়ান্টিটি ছিল অনেক, আর স্বাদেও ছিল চটপটিটি বেশ মজাদার। এক প্লেট সাধারণ চটপটির বর্তমান মূল্য 30 টাকা করে। 30 টাকায় এত পরিমাণের চটপটি এবং এত মজাদার চটপটি হবে তা আমরা কখনোই ভাবিনি। ছবি চটপটি ঘরের মজাদার চটপটি খাওয়ার পর্ব সেরে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের পাশে অবস্থিত একটি ফুড কোর্টে আমরা বসি। মিমস ডিলাইটস নামের এই ফুড কোর্টে রয়েছে ডেজার্ট এবং নানান ফাস্টফুডের সমাহার। সেখান থেকে আমরা এক বাটি মোমো অর্ডার করি। মোমোগুলো আমাদের কাছে ইউনিক লেগেছে, তবে অত্যন্ত রকমের মজা ছিল এই মোমোগুলো। আমরা অর্ডার দেওয়ার পর এখানে ওনারা আমাদের সামনে লাইভ এই মোমোগুলো বানিয়ে আমাদের সামনে পরিবেশন করে। হোয়াইট সস দিয়ে আমাদের কাছে এই মোমোগুলো খেতে বেশ ভালোই লেগেছিল। মজাদার মোমো খাওয়ার পর্ব সেরে আমরা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের ভিতর প্রবেশ করি, আর এই মাঠে আমরা অনেক লোকের সমাগম দেখতে পাই। মূলত সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত স্থানীয়রা এই মাঠে হাঁটাহাঁটি সহ গল্প এবং বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদের আলোয় পুরো মাঠটি আলোকিত হয়ে গিয়েছিল। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে
বেশ কিছুক্ষণ সময় অবস্থান করে আমরা একটি অটোতে করে চলে যাই ডিসি পার্কে। ঠাকুরগাঁও ডিসি পার্কটি ঠাকুরগাঁও সদরের ভিতর অবস্থিত। সবুজ গাছপালা ও সুন্দর ডেকোরেশন করে সাজানো এই পার্কটি ঠাকুরগাঁও জেলা সদরের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থানও বটে। ডিসি পার্কের ভিতর একটি আকর্ষণীয় জায়গা হলো এই আই লাভ ঠাকুরগাঁও এই লেখাটি। বিশেষ করে দিনের বেলা যদি এখানে ছবি তুলেন তাহলে অনেক ভালো ভালো ছবি এবং ভিডিও শ্যুট নিতে পারবেন। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2021 সালে নির্মিত এই মিনারটিও ডিসি পার্কের মধ্যে একটি আকর্ষণীয় স্থান। ডিসি পার্কের ভিতর অবস্থিত এই মিনারটিকে সাথে নিয়ে অনেকে ছবি তুলেন। কিছুক্ষণ সময় ডিসি পার্কের ভিতর অবস্থান করে আমরা ডিসি পার্কের বাইরে থেকে একটি অটো নিয়ে রওনা হই ঠাকুরগাঁও জেলা এবং ঠাকুরগাঁও সদরের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় খাবার হোটেল গাউসিয়া হোটেলে। ডিসি পার্ক থেকে অটোতে করে আমাদের গাউসিয়া হোটেলে আসতে সময় লেগেছে প্রায় 10 মিনিটের মতো। আর গাউসিয়া হোটেলটি ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে খুব নিকটবর্তী স্থানে অবস্থিত। সকাল থেকে রাত পর্যন্ত এই গাউসিয়া হোটেলে অনেকটা ভিড় লেগে থাকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আসন গ্রহণ করার পর আমরা রাতের খাবার অর্ডার করি। আর আমাদের রাতের খাবারের আইটেম ছিল এখানকার জনপ্রিয় কাচ্চি বিরিয়ানি এবং মোরগ পোলাও। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হলো কাচ্চি বিরিয়ানি, তারপরের দ্বিতীয় স্থানের জনপ্রিয় খাবার হলো মোরগ পোলাও। রুদ্র ভাই নিয়েছে কাচ্চি বিরিয়ানি এবং আমি এবং রায়হান ভাই নিয়েছি মোরগ পোলাও। মোরগ পোলাওর ঝোল এবং মুরগিটা ছিল অসাধারণ মজা, তবে পোলাওটা আমাদের কাছে একটু ঠান্ডা বলে মনে হয়েছে। ঠাকুরগাঁও সদরের ভিতর জনপ্রিয় এই গাউসিয়া হোটেলে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়। রাতের খাবার সম্পূর্ণ করার পর আমরা ডেজার্ট হিসাবে এখানকার 2 প্রকারের মিষ্টি ট্রাই করি। এখানকার খাবারের মান এবং স্বাদ দুটোই আমাদের কাছে অত্যন্ত রকম ভালো লেগেছে। আপনারা কেউ যদি ঠাকুরগাঁও জেলা সদরে আসেন তাহলে ঠাকুরগাঁও চৌরাস্তার কাছে অবস্থিত গাউসিয়া হোটেলে একবার হলেও খেয়ে যাবেন। মজাদার রাতের খাবারের পর্ব সেরে আমরা গাউসিয়া হোটেলের বাইরে থেকে একটি অটো নিয়ে চলে যাই ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে। প্রায় 15 মিনিটের একটি অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে এবং ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন থেকে রাত 9টা 50 ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় ফিরি। আর সেই সাথে শেষ হয় আমাদের একদিনের ঠাকুরগাঁও ভ্রমণ এবং আমার বাংলাদেশের 64তম জেলা ভ্রমণ। 2022 সালের অক্টোবর থেকে শুরু করেছিলাম আমার বাংলাদেশের 64 জেলার যাত্রা। আর 6 নভেম্বর 2025 তারিখে আমার এই 64 জেলা যাত্রা সম্পূর্ণ হয় ঠাকুরগাঁও জেলা ভ্রমণের মাধ্যমে। এ যাত্রায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং গ্রাম বাংলার সহজ সরল মানুষের জনজীবন এবং ছবির মতো গ্রাম বাংলার প্রকৃতি কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আরও কাছ থেকে বুঝেছি কবি জীবনানন্দ দাশ কেন বলেছেন আবার আসিব ফিরে এই ধানসিঁড়ির তীরে। এখন ইচ্ছে আছে পুরো পৃথিবীটা নিজ চোখে ঘুরে দেখার এবং আপনাদেরকে দেখানোর। আমার জন্য দোয়া করবেন এবং সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন। সকলকে শুভকামনা জানিয়ে আমি আবেশ ইন্তেশার অনিক আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।